আপনি একদম লিখে রাখতে পারেন, আইএলটিএস স্পিকিংয়ে আপনার 7+ পাওয়ার অপার সম্ভাবনা আছে, মানে পসিবিলিটি আছে। এই পসিবিলিটিকে সার্টিনিটিতে রূপান্তরিত করতে হলে আপনাকে অবশ্যই কিছু গাইডলাইন অবলম্বন করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, এবং অনেক সময় আমরা সেগুলো করি না, যার কারণে আমি মনে করি আইএলটিএস স্পিকিংয়ে 7+ না পাওয়ার জন্য আমরা আসলে নিজেরাই দায়ী। কারণ হিসেবে আমি খুঁজে বের করেছি, আমরা আমাদের চিন্তা ভাবনায় 4টি ইনভিজিবল শত্রু জন্ম দিয়ে থাকি এবং একটি বলয় ক্রিয়েট করে রাখি, যার বাইরে আমরা বের হতে চাই না। তাই আমরা আমাদের নিজেদের অপার সম্ভাবনাকে সবসময়ই গলা টিপে হত্যা করে ফেলি। তবে আমি আর সেটি হতে দিচ্ছি না, কারণ আমি আপনাদেরকে সেই 4টি ইনভিজিবল শত্রুর সাথে পরিচয় করে দেব। মনে রাখবেন, 4 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। তো চলুন শুরু করি। প্রথম যে ইনভিজিবল শত্রু আমরা আমাদের মনের মধ্যে ক্রিয়েট করে রাখি সেটি হলো টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রাকচারে বিশ্বাস না করা। মনে রাখবেন, আইএলটিএস ইজ অল অ্যাবাউট স্ট্রাকচার অ্যান্ড ম্যানেজিং টাইম। কিভাবে, তার উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনি যদি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে সার্চ দেন যে আইএলটিএসের স্পিকিং এক্সাম কয় মিনিট হয়ে থাকে, তাহলে অবশ্যই পাবেন 11 থেকে 14 মিনিটের মধ্যে আপনার আইএলটিএসের স্পিকিং টেস্ট সম্পূর্ণ হবে। এখন তারা কিভাবে একদম অ্যাকুরেটলি 11 থেকে 14 মিনিটের মধ্যেই শেষ করতে পারে? তাহলে নিশ্চয়ই এখানে টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রাকচারের একটি ব্যাপার আছে। আমি আপনাদেরকে প্রথমে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি পার্ট 2তে আমাদের একদম টাইম ম্যানেজমেন্ট ঘড়ি ধরেই করা হয়। যেমন এক্সামিনার আপনাকে 1 মিনিট টাইম দেবে প্রিপারেশনের জন্য, তারপরে আপনাকে 2 মিনিট টাইম দেবে কথা বলার জন্য, এবং সিস্টেম লস অনুযায়ী 1 মিনিট সিস্টেম লস হয়। তো মোট 4 মিনিট লাগে হচ্ছে স্পিকিং পার্ট 2 এর জন্য। তাহলে পার্ট 1 এবং পার্ট 3 এর ব্যাপারগুলো কেমন, সেটি আমি আপনাদেরকে একদম অঙ্ক কষে বুঝিয়ে দিচ্ছি। পার্ট 1-এ আপনার শুরু হয় গ্রিটিংস দিয়ে। আপনার নাম জিজ্ঞেস করবে, আইডি দেখতে চাইবে, এই সেই করতে করতে দেখা যায় যে এইখানে 1 মিনিট সিস্টেম লস হয়। এইবার আপনাকে পার্ট 1-এ 2টো টপিক থেকে কোয়েশ্চেন করবে, প্রায় 8টির মতো কোয়েশ্চেন করে থাকে। এখন আমার সিস্টেম অনুযায়ী বা টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী আমি হিসাব করে দেখেছি, আপনি যদি বা এক্সামিনার এক্সপেকটেশন অনুযায়ী যদি প্রতিটি কোয়েশ্চেনের আনসার 20 থেকে 25 সেকেন্ড সময়ের মধ্যে শেষ করেন, তাহলে প্রায় ধরলাম 25 সেকেন্ডের মধ্যে শেষ করবেন, তাহলে 200 সেকেন্ড লাগে, মানে হচ্ছে প্রায় 3.5 মিনিটের মতো সময় লাগে এই 8টি কোয়েশ্চেন দিতে। তার মানে প্রথমে 1 মিনিট, তারপর 3.5 মিনিট, ধরলাম 4 মিনিট, এই 5 মিনিট সময়ের মধ্যে এক্সামিনার আপনার পার্ট 1 শেষ করে দেবে। তো এই যে 25 সেকেন্ডসের কথা বললাম, বা 20 to 25 সেকেন্ডসের মধ্যে আপনার আনসার শেষ করা উচিত, এইখানে যদি আপনি স্ট্রাকচার মেনটেন না করেন, তাহলে এই 25 সেকেন্ডসের মধ্যে একটি কোয়েশ্চেনের আনসার মেক করা এবং ফুল আনসার দেওয়া আপনার জন্য অনেক টাফ হয়ে যায়। তাই আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব একটি স্ট্রাকচার মেনটেন করবেন পার্ট 1-এর আনসার দেওয়ার জন্য। আর সেই স্ট্রাকচারটি হলো DWE। এখানে ডি মানে হচ্ছে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আপনি ডিরেক্ট আনসার দিয়ে দেবেন এটির, তারপরে এই যে আনসারটি দিলেন সেটি বলার পিছনে কারণ কি, তারপরে এক্সাম্পল দেবেন। এই 3 সেন্টেন্সের স্ট্রাকচার যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে একটি স্ট্রাকচারড আনসার আপনি এনশিওর করতে পারবেন। তো আপনি যেন খুব সহজে এই টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রাকচারের সমস্যা সমাধান করতে পারেন, এই জন্য সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে আমি 7 গোল্ডেন রুলস মেনটেন করে স্ট্রাকচার ক্রিয়েট করেছি। তো 7 গোল্ডেন রুলসের 2টো রুলস হলো, 1 নম্বর হচ্ছে DW মেনটেন করে আনসার দেবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনি অবশ্যই 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে আপনি আনসার শেষ করবেন। তো এখানে আমার বইয়ের পেজ দেখতে পাচ্ছেন, যেখানে আমি 7 গোল্ডেন রুলসের কথা বলেছি। এখানে এই 2টো রুলস দেখতে পাচ্ছেন, অ্যান্ড বাকিগুলো তো দেখতে পাচ্ছেন। এবং পার্ট 1-এ আমি 156টি কোয়েশ্চেনের স্যাম্পল আনসারের সবগুলোতেই এই DWE মেনটেন করার চেষ্টা করেছি। আর একটি ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে প্রতিটি কোয়েশ্চেনের আনসার
স্টার্ট করার জন্য সাইন পোস্টিং ফ্রেজেস অথবা ডিসকোর্স মার্কার অথবা স্টার্টার্স যাই বলেন না কেন সেগুলো এনশিওর করেছি। আপনি যদি এই বই থেকে প্র্যাকটিস করেন তাহলে এই টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রাকচার নিয়ে যে ঝামেলায় আপনি পড়েন বা চিন্তা করেন না, সেটি আজকে থেকে চিন্তা করতে পারবেন। তো এই বই ফলো করে এইভাবে প্র্যাকটিস করেন। এবার চলুন আলোচনা করি পার্ট 3 নিয়ে। পার্ট 3-এ এক্সামে কি হয়? পার্ট 3-এ এক্সামিনার চেষ্টা করে পার্ট 2-এর যে টপিক আছে সেখান থেকে 90% কোয়েশ্চেন্স করার জন্য। তবে এইখানের কোয়েশ্চেনের ধরনগুলো ভিন্ন, কারণ কোয়েশ্চেনগুলো ম্যাক্সিমামই অ্যানালিটিক্যাল হয় এবং আপনার এক্সামিনার আশা করে আপনি অ্যানালিটিক্যাল আনসার দেবেন এবং আনসার বড় হবে, কোয়েশ্চেনের সাইজও বড় থাকে। এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের একটি ব্যাপার আছে। এক্সামিনার চেষ্টা করবে 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার এই পার্ট 3 শেষ করে দিতে এবং আপনি চেষ্টা করবেন পুরো 5 মিনিট বা 4 মিনিট যাই দেয় না কেন সেটা পুরোটুকু ইউটিলাইজ করতে। তাই আমি আপনাকে সব সময়ই বলবো অবশ্যই 50 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনি আপনার আনসার শেষ করবেন। এটি প্র্যাকটিস করবেন। আপনি পার্ট 3-এর যে কোয়েশ্চেনটি পাচ্ছেন সেটি চেষ্টা করবেন 1 মিনিট বলার প্র্যাকটিস করার। এতটুকু লম্বা আনসার আপনাকে দিতে হবে। তো এই টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রাকচার যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে খুব সহজেই আইএলটিএস স্পিকিংয়ে 7+ পাবেন। এখন সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে আপনি পার্ট 3-এর জন্যও কিন্তু 7 গোল্ডেন রুলস পাবেন। এই বইয়ে আমি 86টি পার্ট 2 টপিক এর সাথে পার্ট 3 টপিক এনশিওর করেছি এবং পার্ট 3-এর জন্য প্রতিটি টপিকের জন্য 5টি করে কোয়েশ্চেনের স্যাম্পল আনসার দিয়েছি, যেখানে একটি স্ট্রাকচার মেনটেন করেছি। সেই স্ট্রাকচারের নাম হচ্ছে IREC: ইন্ট্রোডাকশন, রিজন, এক্সাম্পল অ্যান্ড কনক্লুশন। এবং দেখবেন প্রতিটি কোয়েশ্চেনের জন্য এই বইয়ে আমি এই স্ট্রাকচার মেনটেন করেছি। তো এখানে কিছু পেজ দেখাচ্ছি যেখানে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে স্ট্রাকচার মেনটেন করা হয়েছে। এইভাবে স্ট্রাকচার মেনটেন করে যদি আপনি প্র্যাকটিস করেন আপনি অবশ্যই আইএলটিএস স্পিকিংয়ে 7+ পাবেন। তো অবশ্যই মনে রাখেন টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রাকচার। এবার চলুন দ্বিতীয় শত্রুর সাথে পরিচিত হই। আমি যেহেতু আইএলটিএস স্টুডেন্ট পড়ানোর সাথে অনেক দিন যাবত জড়িত, তো আমি স্টুডেন্টদের মধ্যে একটি কমন ক্যারেক্টারিস্টিক লক্ষ্য করি, আর সেটি হলো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা একটু ফ্লুয়েন্ট হয় তারা বলে, হ্যাঁ ম্যাম আমি স্পিকিংয়ে অনেক ভালো, স্পিকিং নিয়ে আমার টেনশন নেই, অন্য মডিউলগুলো নিয়ে আমার টেনশন। তো আমি যখন মক টেস্ট নেই, মক টেস্ট নেওয়ার পরে আমি বুঝতে পারি যে তারা আসলে ওভার কনফিডেন্ট। তাহলে শত্রু কীরকম? শত্রুটি হলো আমরা মনে করি স্পিকিংয়ের আনসার দিতে পারলেই আমি 7+ পেয়ে যাব। নো, স্পিকিংয়ের আনসার দিতে পারলেই আপনি 7+ পাবেন না। আপনি যখন আইএলটিএস স্পিকিংয়ের কোয়েশ্চেনের আনসার দিচ্ছেন, মনে রাখবেন এই যে কোয়েশ্চেন্সগুলো এক্সামিনার আপনাকে করে এগুলোর কোনো রাইট অর রং অ্যান্সার নেই। আপনি যে কোনোভাবে আনসার দিতে পারেন, সেটি হতে পারে ইয়েস, হতে পারে নো, হতে পারে আপনি নিউট্রাল কোনো আনসার দিচ্ছেন। আপনি কিভাবে আনসার দিচ্ছেন ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, কিন্তু কি কি এলিমেন্ট ব্যবহার করে আপনি আনসার দিচ্ছেন, মানে কি কি ল্যাঙ্গুয়েজ ফিচার্স আপনি আপনার কথায় অ্যাড করেছেন, সেইখানেই আপনার মার্কিং। আমরা জানি 4টি মার্কিং ক্রাইটেরিয়া আছে আইএলটিএস স্পিকিংয়ে। এগুলো স্ট্রিক্টলি মেনটেন করে এক্সামিনার আপনাকে মার্ক দেবে। যেমন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। শুধু অ্যাকুরেটলি কথা বললেই হবে না, আপনাকে বিভিন্ন ধরনের গ্রামার স্ট্রাকচারে কথা বলতে হবে, কারণ গ্রামাটিক্যাল রেঞ্জ তারা চেক করবে, অ্যান্ড অ্যাকুরেসি। তারপরে হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। শুধু ফ্লুয়েন্ট হলেই আপনাকে হবে না, কোহেরেন্স মানে অর্গানাইজেশন স্কিল কেমন, আপনি আইডিয়াগুলো কিভাবে পুট করেছেন সেটি তারা অবশ্যই ধরবে। তারপরে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। আমরা মনে করি হ্যাঁ 2-1টা কঠিন ভোকাবুলারি দিয়ে দিলাম আমার আইএলটিএস স্পিকিংয়ে 7+ চলে আসবে। নো, লেক্সিক্যাল রিসোর্সের অনেক ফিচার্স আছে, সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এবং লাস্টলি প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট অনেক পিছিয়ে আছে। এই প্রোনাউন্সিয়েশনে আমাদেরকে অনেক পরিশ্রম করা উচিত, তাহলে আমরা খুব সহজেই আইএলটিএস স্পিকিংয়ে 7+ পেতে পারি। আর এই যে বললাম আমাদের শত্রু হলো আমরা মনে করি আনসার দিতে পারলেই আমি 7+ পেয়ে যাব। এই শত্রুকে কিল করার জন্য আপনার দরকার ওয়েপন। সেটি কি? আপনি এমন স্যাম্পল আনসার প্র্যাকটিস করবেন যেখানে এই 4টি মার্কিং ক্রাইটেরিয়া এনশিওর করে আনসার দেওয়া আছে।
এগুলো যদি কন্টিনিউয়াসলি নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন তাহলে ওই ফিচার্সগুলো আপনার মধ্যে আসবে এবং ইউ ক্যান ওভারকাম দিস প্রবলেম। তো এই শত্রু সম্পর্কে একদম সজাগ হয়ে যান। আমি মনে করব আপনি যখন বলতেছেন হ্যাঁ আমি তো ইংলিশে কথা বলতে পারি, আনসার দিতে পারি, আমি বলবো আপনি ওভার কনফিডেন্ট। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, আই ওয়াজ ইন দ্য সেম সিচুয়েশন। কীরকম, আমি যখন প্রথমবার আইএলস দিই তখন আমি স্পিকিং নিয়ে কোনো পড়াশোনাই করিনি। আমার কথা হলো আমি তো স্পিকিং পারি, আমি কথা বলতে পারি। স্পিকিং দেওয়ার পরে যখন আমি রেজাল্ট পাই, রেজাল্ট পেয়ে আমি হতাশ, আমাকে 6.5 দিয়েছে। আসলে এই স্কোরটা আমার দরকার ছিল। এই স্কোর আমার এন্টায়ার লাইফ চেঞ্জ করে দিয়েছে, যার কারণে আমি সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের মতো একটি বই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এই বই জাস্ট হাতে নেন, পড়াশোনা করেন এবং এই যে ল্যাঙ্গুয়েজ ফিচার্সগুলোর কথা বললাম এই সবগুলো এনশিওর করে মেনটেইন করে আমি এই বইয়ে স্যাম্পল অ্যান্সার্স দেওয়ার চেষ্টা করছি, যেগুলো আপনার ইমেন্সলি উপকারে আসবে। আমাদের চিন্তা ভাবনায় 3 নাম্বার যে শত্রু আমরা ক্রিয়েট করে বসে থাকি সেটি খুবই ইন্টারেস্টিং। আপনাদের সাথে একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটি হলো, আমি যত ব্যাচ এই পর্যন্ত রান করেছি সব ব্যাচে প্রথম যে কোয়েশ্চেনটি আমি করেছি সেটি হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড হোয়াট ইজ ইউর ডিজায়ার স্কোর। এই সব ব্যক্তি যারা জয়েন করেছে তার স্পিকিং লেভেল যেরকমই হোক না কেন সবাই বলেছে স্পিকিংয়ে তাদের টার্গেট 7+। এখন এটাকে আমি কেন ইন্টারেস্টিং বলতেছি সেটা বলি। 7+, এই যে আপনার টার্গেট, এটা আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি অ্যান্ড I believe you have the possibility to get 7+ in IELTS speaking. প্রবলেম এখানে না, প্রবলেম হলো আপনি যে 7+ টার্গেট করেছেন আপনি প্রিপারেশন নিচ্ছেন আপনার লেভেলের। এখন আপনার লেভেল হয়তো 5.5, খুব বেশি হলে 6, আমি ম্যাক্সিমাম পাই হচ্ছে 5.5 লেভেলের। ওরা সবাই হচ্ছে 7+ টার্গেট করে। এখানে কোনো সমস্যা নেই, আপনি 8+ টার্গেট করতে পারেন অ্যান্ড ইউ ক্যান গ্যাট ইট। সমস্যা হচ্ছে তখন যখন আপনি 5+5 ব্যান্ড স্কোরের হয়ে 7+ টার্গেট করেও আপনি 7 ব্যান্ড স্কোরের প্রিপারেশন নেন না। এটি হচ্ছে আপনার মনের ইনভিজিবল শত্রু। এই এনিমিকে আপনার কিল করতে হবে। তো এটার জন্য করার কি, দেখেন আপনি তো 7+ আশা করেছেন, তাহলে আপনি 5.5 ব্যান্ডের কোয়েশ্চেন স্যাম্পল আনসার যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি 7+-এ যাবেন কীভাবে? হোয়াট উড বি দ্য প্রসেস? যেতে পারবেন না। তাই আমি আপনাকে সব সময়ের জন্য সাজেস্ট করব, আপনি যা টার্গেট করবেন তার চেয়ে বেশি এক ব্যান্ড স্কোর এগিয়ে গিয়ে ওই লেভেলে আপনি প্রিপারেশন নেবেন, তাহলে 7 পেয়ে যাবেন। মনে করেন আপনার ব্যান্ড বর্তমানে 6 ব্যান্ড স্কোর, তো আপনি চাচ্ছেন 7+ পাবেন স্পিকিংয়ে, তাহলে আপনাকে 8+ স্যাম্পল আনসার প্র্যাকটিস করতে হবে। না হলে এই যে ধাপগুলো আছে সিঁড়ি, সেখানে আপনি যেতে পারবেন না। কারণ আপনি 6 ব্যান্ড স্কোরের ব্যক্তি হয়ে সবসময় 6 ব্যান্ড স্কোরের স্যাম্পল আনসার প্র্যাকটিস করতেছেন এবং আপনি এই গণ্ডি থেকে বের হতে চাচ্ছেন না, তাহলে আপনি 7 কীভাবে পাবেন? কারণ 7 বা 8 পেতে হলে ওই ধরনের এলিমেন্ট ব্যবহার করে আপনাকে কথা বলতে হবে। তাই এই রোগ থেকে বের হয়ে আসেন। আমি বলবো এই শত্রুকে কিল করেন। সবার জন্য আইএলটিএস স্পিকিং বই এমনভাবে ডিজাইন করা, যেই 7+ টার্গেট করতেছে, আমি জানি সবাই 7+ টার্গেট করেন, কে চায় না যে 7+ পাবে আইএলটিএস স্পিকিংয়ে? তো সবার জন্য কেন এই বইয়ের নাম দেওয়া হয়েছে? কারণ সবাই 7+ টার্গেট করে এবং সেই অনুযায়ী আমি এই বইয়ে স্যাম্পল আনসার রেখেছি। তবে আপনাদের জন্য একটি গুড নিউজ হলো, যেহেতু 3rd এডিশন বের করতে যাচ্ছি, প্রথম এডিশন এবং 2nd এডিশনের যত ফিডব্যাক আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেই অনুযায়ী 3rd এডিশন সাজিয়েছি। তো অনেকের কাছ থেকে কমন যে ফিডব্যাকটি আমি পেয়েছিলাম সেটি হলো, আমি যে স্যাম্পল অ্যান্সার্সগুলো দিয়েছি সেগুলো যেন আরেকটু সহজ করি। তো আমি একটি প্ল্যান করলাম যে 3rd এডিশনে ইটি কীভাবে অ্যাপ্লাই করা যায়। তাই পার্ট 1-এর 15টি টপিক আমি অনেক সহজ করে উপস্থাপন করেছি। আমি বলবো 6.57 ব্যান্ড স্কোরের মধ্যে রেখেছি। আর পার্ট 2 এবং 3 এর জন্য 24টি টপিক আমি
7 ব্যান্ড স্কোর বা 6.5 ব্যান্ড স্কোরের মধ্যে রেখেছি, যাতে যারা প্রথমবার প্রিপারেশন নিচ্ছে এবং যাদের লেভেল একটু 5.5-এর কাছাকাছি, তারা যেন হতাশ না হয়ে যায় এবং ক্রমান্বয়ে তারা ব্যান্ড স্কোর 8 এর স্যাম্পল আনসার্স প্র্যাকটিস করতে পারে। এটা একটি দারুণ ফিডব্যাক আপনারা দিয়েছেন, যেটি আমার অনেক কাজে এসেছে এবং আরও অনেক ফিচার্স আমি অ্যাড করেছি যেগুলো আপনাদের অনেক কাজে দেবে। সো আপনি অবশ্যই যেটি করবেন না, আপনার লেভেলের প্রিপারেশন নেবেন না, কখনোই যেটি করবেন না, আপনার লেভেলের প্রিপারেশন নেবেন না, আপনার লেভেলের থেকে হাই লেভেলের প্রিপারেশন নেবেন। ধরেন এটি হচ্ছে আপনার লেভেল 6 বা 5.5। তো আপনার প্রিপারেশনে যদি এই লেভেল ঘেঁষে হয়, তাহলে আপনার টার্গেট হচ্ছে 7, কিভাবে আপনি সেখানে যাবেন? তাই এই 6 বা 5.5 লেভেল থেকে আপনাকে বের হয়ে আসতে হলে আপনি যে বলয় ক্রিয়েট করে রেখেছেন সেখান থেকে বের হয়ে আসতে হবে। আপনি কি করবেন? এটা হলো 7, এটা হলো 8। তো আপনি মাঝখানের এই 7 যদি পেতে চান, তাহলে 8 ব্যান্ড স্কোরের প্রিপারেশন নেবেন। তাহলে আপনি অটোমেটিকলি 7 পাবেন, 7 মিস করার কোনোই চান্স থাকবে না। সো আপনার টার্গেট একটু হাইয়ার হবে যা আপনি পেতে চান তার চেয়ে। তাই আপনি এমন স্যাম্পল আনসার্স প্র্যাকটিস করেন যেখানে আলটিমেটলি ল্যাঙ্গুয়েজের সব ধরনের ফিচার্স, বিশেষ করে 4টি মার্কিং ক্রাইটেরিয়া মেনটেন করে স্যাম্পল আনসার দেওয়া হয়েছে এবং হিউজলি মেনটেন করা হয়েছে, সেই বই প্র্যাকটিস করেন, যেটি হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং। ডোন্ট মিস ইট আউট। এইবার আমরা জেনে নিব 4 নাম্বার শত্রু সম্পর্কে। আমি বলেছিলাম 4 নাম্বার শত্রু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই একটি শত্রু যদি আপনি কিল করতে চান এবং কিল করতে পারেন, তাহলে আইএলটিএস স্পিকিংয়ে 7+ পাওয়ার দ্বার আপনার জন্য খুলে যাবে। আর সেটি হলো, আমরা মনে করি আইএলটিএস স্পিকিং প্রিপারেশনের জন্য কোনো বই লাগবে না। এটি হচ্ছে আপনার মনে তৈরি করা একটি ইনভিজিবল এনিমি। কিল ইট রাইট নাও। তো এই শত্রু আমার মনেও ছিল, সেটা আমি কিল করতে পেরেছিলাম আইএলটিএসের এক্সাম প্রথমবার দেওয়ার পরে। মানে টাকা, সময় সবই নষ্ট করে তারপরে আমি এই শত্রু সম্পর্কে জানতে পেরেছি। এবং আমি যখন জানতে পারি যে হ্যাঁ, স্পিকিংয়ের জন্য আমার বই কিনে, বই পড়ে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত এবং স্পিকিংয়ের জন্য আলাদা করে অনেক প্রিপারেশন নেওয়া উচিত, তখন আমি সেটি করতে পেরেছিলাম। তখন আমি একটি বই ফলো করতাম, আপনারা অনেকেই হয়তো সেই বই এখনও ফলো করেন, সেটা হচ্ছে মাক্কার ম্যামের স্পিকিংয়ের যে গ্যাজ ওয়ার্ক বই, সেটি। তো আমি আমার যে গবেষণা সেই অনুযায়ী আমি একটি বই বের করেছি, সেটি হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং। এখন মাক্কার ম্যামের এই বই থাকা সত্ত্বেও আমার এই বই বের করার পেছনের কারণ কি? কারণ অনেক, তার মধ্যে একটি হলো ওনার বইয়ে অনেক লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলো আমার টার্গেট ছিল ফুলফিল করব। আরেকটি হলো আমার কাছে মনে হয়েছে, এবং আপনারা সবাই এগ্রি করবেন আমি জানি, সেটি হলো বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি কালচার অনুযায়ী, পার্সপেক্টিভ অনুযায়ী এই বইয়ের যে স্যাম্পল আনসার্সগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। এবং আরেকটি বিষয় হলো ওনার বইয়ে অ্যাডভান্স ভোকাবুলারি, ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনস, এগুলো আলাদা করে আইডেন্টিফাই করা নাই এবং সেগুলোর বাংলা মিনিং তো প্রশ্নই আসে না, কারণ উনি ইন্ডিয়ান। তো এই সবগুলো বিষয় এনশিওর করে আমি নিজে একটি বই বের করেছি, সেটি হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং। তো আপনার প্রিপারেশনে যেন কোনো ধরনের কমতি না থাকে, সেই জন্য সবার জন্য আইএলটিএস স্পিকিং বের করা। আর এই যে আপনার ধারণা পাল্টে দেওয়া যে স্পিকিংয়ের জন্য বই লাগে না, এটা আসলে একটি ইনভিজিবল এনিমি যেটা আমাদের মনে বসবাস করতেছে। কারণ আপনি যদি বই থেকে প্র্যাকটিস না করেন, তাহলে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনস, তারপর হচ্ছে কলোকেশনস, ইডিওমেটিক এক্সপ্রেশনস, ভোকাবুলারি, তারপর হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন, যেখানে আপনাকে বলতেছে গ্রামাটিক্যাল রেঞ্জেস ব্যবহার করতে হবে। তো বিভিন্ন রেঞ্জের গ্রামার আপনি কিভাবে জানবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ট্রান্সলেশন করে করে? নো, আপনাকে এগুলো শিখতে হবে স্যাম্পল আনসার্স থেকে। স্যাম্পল আনসার্স যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার স্পিকিংয়ের স্কোর তত ভালো আসবে। তো আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং বই। এই বইটি যেটি দেখতে পাচ্ছেন, এটি 2nd এডিশনের। 3rd এডিশন এখনও পাবলিশারের কাছে আছে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম 25 তারিখ পর্যন্ত এটির প্রি অর্ডার চলবে। তবে কাজটা একটু লেংদি হওয়ার কারণে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এটির প্রি অর্ডার চলবে, মানে 3rd এডিশনের। আর এই প্রি অর্ডার আপনি যদি ড্রিমেড ফাউন্ডেশন থেকে করেন,
তাহলেই শুধু 50% ডিসকাউন্টে এটি পেতে পারবেন। তো এটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আর আমার আরও বই আছে সবার জন্য, আইএলটিএস রাইটিং টাস্ক 2। মনে রাখবেন, আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে 70% মার্ক। সুতরাং এই রাইটিং টাস্ক 2-তে আলাদা করে আপনার প্রিপারেশন নিতে হবে অনেক ভালো করে। তাহলে আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে ওভারঅল রাইটিং টাস্কে ভালো স্কোর ম্যাক্সিমাইজ করতে পারবেন। এবং এই বইটি আপনাকে অনেক কিছু দিবে, কারণ এখানে টপিক স্পেসিফিক ভোকাবুলারি আছে এবং কোলোকেশনস আছে, যেগুলোর বাংলা মিনিং সহ আমি এখানে শেয়ার করেছি। এবং পাবেন খুব স্ট্রাকচারড এসেইস, এবং ফার্স্ট চ্যাপ্টারে আমি সব ধরনের এসে স্ট্রাকচার মেনটেন করেছি। এই বই আপনার লাগবে আইএলটিএস প্রিপারেশন যদি নিয়ে থাকেন। এই দুটো বই আপনি অবশ্যই কালেক্ট করবেন, এবং ড্রিমেড ফাউন্ডেশনে আমার লেখা সব বই পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, প্লাস ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই এই বই দুটো কালেক্ট করেন এবং আপনার ড্রিম স্কোর করেন, হেন তেন স্কোর করলে হবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।